নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসারের ভিডিও শুরু করেছিলাম, তো আজকে অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর অপটিক্স চ্যাপ্টার থেকে 3 নম্বর ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমরা 14 নম্বর পর্যন্ত কোশ্চেন আনসার অলরেডি আলোচনা করেছি। তো আজকে 15 নম্বর থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা দেখব। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে। প্রতিটা কোশ্চেন আনসার তোমাদের ইন্টারনাল বা সেমিস্টার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রথম প্রশ্ন 15 নম্বর, এখানে বলা হচ্ছে উইল দেয়ার বি এনি চেঞ্জ ইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইফ দ্য কালার অফ লাইট ইজ চেঞ্জড, গিভ রিজন। অর্থাৎ যদি আলোর বর্ণ যদি পরিবর্তন করা হয় তাহলে তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হবে কি না সেটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সম্পর্কে অবশ্য আগের ভিডিওতে বিস্তারিত বলা আছে। তো এখানে মূলত যেটা আলোচনা করা হবে যে আলোর কালারের উপর, আলোর বর্ণের উপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কিভাবে ডিপেন্ড করে। তো এখানে অ্যান্সারে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে ইয়েস, অর্থাৎ যদি কোনো আলোর বর্ণ যদি পরিবর্তন করা হয় তাহলে তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অবশ্যই কিছুটা চেঞ্জ হবে। তো সেটা কিভাবে দেখো, কি বলা হচ্ছে যে কালার ডিপেন্ডস অন ওয়েভলেন্থ অফ লাইট। অর্থাৎ কোনো আলোর কালার বা বর্ণ কী হবে সেটা তার ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে। লাল বর্ণের ক্ষেত্রে ওয়েভলেন্থ সবথেকে বেশি হয়, ভায়োলেট বা বেগুনি বর্ণের ক্ষেত্রে ওয়েভলেন্থ সবথেকে কম হয়, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে রিফ্লেকটিভ ইন্ডেক্স ডিপেন্ডস অন ওয়েভলেন্থ অফ লাইট। তো এই যে রিফ্লেকটিভ ইন্ডেক্স বা বাংলায় যেটাকে বলা হয় প্রতিসারাঙ্ক, এটা অবশ্যই ওয়েভলেন্থ অফ লাইট অর্থাৎ আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে। তো সেটা কিভাবে নির্ভর করে সেটাও আমি বলছি যে ওয়েভলেন্থ যত বেশি হবে রিফ্লেকটিভ ইন্ডেক্স তত কম হবে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্ত সম্পর্ক, মোটামুটি এরকম মনে রাখতে পারো। তারপর যেটা বলা হচ্ছে সো ফার লাইটস অফ ডিফারেন্ট কালার্স রিফ্লেকটিভ ইন্ডেক্স চেঞ্জ। অর্থাৎ আলোর বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে রিফ্লেকটিভ ইন্ডেক্সটা বিভিন্ন রকম হবে। দিস ইমপ্লাইজ দ্যাট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অলসো চেঞ্জেস, যার ফলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অবশ্যই চেঞ্জ হবে। তো কেন চেঞ্জ হবে সেটা একটু বলি, যে মিউ ইকুয়াল টু 1/sin থিটা। তো এরকম একটা সম্পর্ক আছে যেখানে মিউটা হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক আর থিটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এই সম্পর্ক থেকে এটা ক্লিয়ার যে মিউ এবং থিটা ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এটা যদি বাড়ানো হয় তাহলে এটা কমবে বা এর উল্টোটা। তো এই জন্যই বলা হচ্ছে, এখানে আমরা যেহেতু দেখলাম আলোর ওয়েভলেন্থ যদি বাড়ে তাহলে তার রিফ্লেকটিভ ইন্ডেক্স কমবে, আর রিফ্লেকটিভ ইন্ডেক্স কমে যাওয়া মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেড়ে যাবে। তো এরকমভাবে মূলত সম্পর্কটা, ঠিক আছে। তো তারপর এখানে যেটা বলা হচ্ছে যে উই নো দ্যাট রিফ্লেকটিভ ইন্ডেক্স ইজ লিস্ট ফর রেড কালার লাইট অ্যান্ড ম্যাক্সিমাম ফর ভায়োলেট কালার লাইট। অর্থাৎ লাল বর্ণের আলোর ক্ষেত্রে রিফ্লেকটিভ ইন্ডেক্স সব থেকে কম হয় এবং ভায়োলেট বা বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ হয় বা সব থেকে বেশি হয়। তারপর কি বলা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, এর ফলস্বরূপ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া ইজ লিস্ট ফর ভায়োলেট কালার অ্যান্ড হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু ফর রেড কালার। তো এখানে কি বলা হচ্ছে দেখো, উই নো দ্যাট রিফ্লেকটিভ ইন্ডেক্স ইজ লিস্ট ফর রেড কালার লাইট অ্যান্ড ম্যাক্সিমাম ফর ভায়োলেট কালার লাইট। অর্থাৎ রিফ্লেকটিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক লাল বর্ণের ক্ষেত্রে সব থেকে কম হবে এবং ভায়োলেট বা বেগুনি বর্ণের ক্ষেত্রে সব থেকে বেশি হবে। অ্যাজ এ রেজাল্ট, এই ফলস্বরূপ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া ইজ লিস্ট ফর ভায়োলেট কালার অ্যান্ড হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু ফর রেড কালার, ঠিক আছে। যার ফলে কী হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে ভায়োলেট কালারের ক্ষেত্রে সব থেকে কম হবে এবং রেড কালারের ক্ষেত্রে সব থেকে বেশি হবে। তো একবারে সংক্ষেপে যদি মনে রাখতে চাও সরাসরি যে কালারের সাথে তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কীভাবে সম্পর্কিত, সেটা হচ্ছে যে লাল বর্ণের আলোর ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হবে এবং ভায়োলেট বা বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা সব থেকে কম হবে। তো তোমরা সংক্ষেপে এটুকু মনে রাখতে পারো, শর্ট কোশ্চেন আনসার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগতে পারে, ঠিক আছে। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিফাইন অপটিক্যাল সেন্টার অফ এ লেন্স উইথ ডায়াগ্রাম। অর্থাৎ কোনো একটা লেন্সের অপটিক্যাল সেন্টার কি সেটাকে চিত্রসহ বোঝাতে হবে।
অপটিক্যাল সেন্টার এর বাংলা হচ্ছে আলোক কেন্দ্র, তোমরা অনেকেই মাধ্যমিকেও পড়ে থাকবে। তো এখানে অ্যান্সার কী করা হয়েছে দেখো, অপটিক্যাল সেন্টার অফ লেন্স, এটা হেডিং করা হয়েছে। তারপর কি বলা হচ্ছে, দ্য অপটিক্যাল সেন্টার অফ লেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পয়েন্ট হুইচ লাইস অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস থ্রু হুইচ দ্য রেস অফ লাইট পাস উইদাউট এনি ডিফ্লেকশন। অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টের মধ্যে দিয়ে আলোকরশ্মি পাঠালে তার কোনো ডিফ্লেকশন হয় না, তার কোনো বিচ্যুতি হয় না, অর্থাৎ সেটা বেঁকে যায় না, সেটা সোজা বেরিয়ে যেতে পারে। তো সেই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে কি অপটিক্যাল সেন্টার, ঠিক আছে। ইন ফিগার বিলো পয়েন্ট ও রিপ্রেজেন্ট দ্য অপটিক্যাল সেন্টার ইন কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্সেস। তো এখানে দুটো ছবি দেওয়া হয়েছে, এটা দেখো তাহলে বুঝতে পারবে। তো একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের ক্ষেত্রে এই ছবিটা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম করে যদি একটা আলোকরশ্মি পাঠানো হয় এই প্রিন্সিপাল ফোকাসের উপর একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টের উপর দিয়ে যদি আলো পাঠানো হয় তাহলে এর কোনো বিচ্যুতি হয় না বা ডিফ্লেকশন হয় না, তখন এই পয়েন্টটাই হচ্ছে আলোক কেন্দ্র। বা কনকেভ লেন্সের ক্ষেত্রে ছবিটা হবে এরকম, এক্ষেত্রেও দেখো একই রকমভাবে এই যে সেন্টারটা আছে এটাই হচ্ছে অপটিক্যাল সেন্টার, ঠিক আছে। তো এইটুকু লিখে দিতে হবে এবং এই ছবিটুকু এঁকে দিতে হবে, তবে এই কোশ্চেনটার কমপ্লিট আনসার এখানে হবে, ঠিক আছে। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হাউ ডাজ ফোকাল লেন্থ অফ লেন্স চেঞ্জ হোয়েন রেড লাইট ইনসিডেন্ট অন ইট ইজ রিপ্লেসড বাই ভায়োলেট লাইট, গিভ রিজন ফর ইয়োর আনসার। অর্থাৎ প্রশ্নটা সহজভাবে বলতে গেলে এরকম যে লাল বর্ণের আলোর পরিবর্তে যদি ভায়োলেট বা বেগুনি বর্ণের আলো পাঠানো হয় তাহলে কোনো লেন্সের ফোকাল লেন্থ এর কী পরিবর্তন হবে, অর্থাৎ ফোকাল লেন্থ হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে সেটা আলোচনা করতে হবে। তো এখানে অ্যান্সার কী বলা হচ্ছে দেখো, দ্য রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ এ লেন্স ইনক্রিজেস উইথ দ্য ডিক্রিজ ইন ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট। অর্থাৎ আপতিত আলোর ওয়েভলেন্থ যদি ডিক্রিজ করে তাহলে কোনো লেন্সের রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা কী হবে, ইনক্রিজ করবে। এখানে ডিক্রিজ কেন করছে দেখো, রেড লাইটের ক্ষেত্রে ওয়েভলেন্থ সব থেকে বেশি হয়, ভায়োলেটের ক্ষেত্রে ওয়েভলেন্থটা সব থেকে কম হয়, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে রেড লাইটের পরিবর্তে ভায়োলেট লাইট যদি ব্যবহার করা হয় তাহলে তার ওয়েভলেন্থটা কম হয় বা ডিক্রিজ করে এবং সঙ্গে সঙ্গে কী হবে, রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা ইনক্রিজ করবে অর্থাৎ বাড়বে, ঠিক আছে। এই জন্য কী বলা হচ্ছে, সো ফোকাল লেন্থ উইল ডিক্রিজেস। এখন রিফ্রেক্টিভ ইন্ডেক্স যদি ইনক্রিজ করে, এটা যদি বাড়ানো হয় তাহলে ফোকাল লেন্থটা ডিক্রিজ করবে, ঠিক আছে। এবার এটা কোথা থেকে বোঝা যায়, সেটা হচ্ছে যে উইথ ডিক্রিজ ইন ওয়েভলেন্থ অ্যাকর্ডিং টু লেন্স মেকার ফর্মুলা। এই লেন্স মেকার ফর্মুলাটা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা কি দেখলাম, রেড বর্ণের আলোর পরিবর্তে যদি ভায়োলেট বর্ণের আলো পাঠানো হয় তাহলে তার ওয়েভলেন্থটা ডিক্রিজ করে এবং ওয়েভলেন্থ যদি ডিক্রিজ করে তার রিফ্রেক্টিভ ইন্ডেক্স যেটা সেটা ইনক্রিজ করবে। এবার এখানে এই যে মিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স আর এফটা হচ্ছে ফোকাল। তা এই মিউ যদি ইনক্রিজ করে তাহলে এই দিকটা পুরোটাই ইনক্রিজ করবে, আর এটা ইনক্রিজ করা মানে এটা ডিক্রিজ করবে, যেহেতু এটা 1/, আছে অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে আছে। তো এটা যদি ইনক্রিজ করে তাহলে এটা ডিক্রিজ করবে। তাহলে ফাইনালি ব্যাপারটা হচ্ছে এরকম যে লাল বর্ণের আলোর পরিবর্তে যদি ভায়োলেট লাইট পাঠানো হয় তাহলে তার ওয়েভলেন্থটা ডিক্রিজ করে, ওয়েভলেন্থ ডিক্রিজ করার ফলে তার রিফ্রেক্টিভ ইন্ডেক্স সেটা ইনক্রিজ করে। আর এখান থেকে বোঝা যাচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স যদি ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, তাহলে ফোকাল লেন্থ ডিক্রিজ করবে। তো ফাইনাল অ্যান্সার হচ্ছে কি ফোকাল লেন্থটা ডিক্রিজ করবে, অর্থাৎ লাল বর্ণের আলোর পরিবর্তে ভায়োলেট রশ্মি যদি পাঠানো হয় তাহলে লেন্সের ফোকাল লেন্থটা ডিক্রিজ করবে, ঠিক আছে। তো এটা এখানেও বলা হয়েছে দেখো, দাস হোয়েন উই রিপ্লেস দ্য রেড লাইট উইথ ভায়োলেট লাইট দেন ডিউ টু ডিক্রিজ ইন ওয়েভলেন্থ দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স উইল ডিক্রিজেস, ঠিক আছে। অর্থাৎ লাল বর্ণের আলোর পরিবর্তে যদি ভায়োলেট বর্ণের আলো পাঠানো হয় তাহলে কোনো একটা লেন্সের ফোকাল লেন্থ সেটা ডিক্রিজ করবে বা হ্রাস পাবে। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ইন্ডিকেট ইন রে ডায়াগ্রাম the kind of lens needed, the position of object and the position of image to obtain a magnified virtual image। অর্থাৎ একটা ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ পাওয়ার জন্য কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে, অবজেক্টের পজিশন কেমন হবে,
তারপর ইমেজের পজিশন কোথায় হবে সেটা চিত্রসহ বোঝাতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কি বলা হচ্ছে দেখো, দ্য কনভেক্স লেন্স প্রডিউসেস ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ। এই কথাটা অবশ্যই মনে রাখবে যে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স কোনো একটা বস্তুর ম্যাগনিফাইড এবং ভার্চুয়াল ইমেজ তৈরি করে। ম্যাগনিফাইড মানে হচ্ছে কি, যেটা হচ্ছে বিবর্ধিত, অর্থাৎ অবজেক্টের তুলনায় তার ইমেজটা অনেক বড় হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাগনিফাইড বলা হয়। আর ভার্চুয়াল মানে হচ্ছে যেটা রিয়েলে এক্সিস্ট করে না, যেটাকে কোনো একটা স্ক্রিনের মাধ্যমে বা পর্দার মাধ্যমে যেটাকে দেখানো সম্ভব নয়। যেমন আয়নার মাধ্যমে আমরা যে ইমেজটা দেখি সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। তো এরকম একটা ম্যাগনিফাইড এবং ভার্চুয়াল ইমেজ যদি পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, কনভেক্স লেন্স ব্যবহার করতে হবে। প্রথমত কনভেক্স লেন্স ব্যবহার করতে হবে, তারপর কোনো একটা অবজেক্টকে কোথায় রাখতে হবে, কি বলা হচ্ছে, হোয়েন দ্য অবজেক্ট ইজ প্লেস বিটুইন ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড হোল, এই অংশটুকুর মধ্যে রাখতে হবে কোনো একটা অবজেক্টকে অফ দ্য লেন্স। দ্য ফলোয়িং ফিগার শোজ দ্য ইমেজ ফরমেশন বাই দ্য কনভেক্স লেন্স। তো নিচের যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা দেখো, তাহলে পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। এর এই যে F1 পয়েন্টটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে, বা প্রাইমারি ফোকাসও বলে অনেক জায়গায়। আর এই পয়েন্টটা হচ্ছে পোল। তো এই ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস এবং পোল এর মধ্যে যদি কোনো একটা অবজেক্ট রাখা হয় তাহলে তার একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে এবং ম্যাগনিফাইড ইমেজ তৈরি হবে। ম্যাগনিফাইড মানে হচ্ছে কি, দেখো এ বি এর তুলনায় এ ড্যাশ বি ড্যাশ এই অবজেক্টটা অনেক বড়, ঠিক আছে, এটা হচ্ছে আসলে এ বি এর ইমেজ। তো এটা ম্যাগনিফাইড ইমেজ, বিবর্ধিত চিত্র, ঠিক আছে, এবং এটা অবশ্যই ভার্চুয়াল, ঠিক আছে। তো এখানে আরও কিছু জিনিস এখানে লেখা আছে, তোমরা দেখো, এ বি ইজ দ্য হাইট অফ দ্য অবজেক্ট অ্যান্ড এ ড্যাশ বি ড্যাশ ইজ দ্য হাইট অফ দ্য ইমেজ। এইটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। F1 ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটা আগেই বললাম, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, তারপর কি বলা হচ্ছে, C1 ইজ দ্য কার্ভেচার অফ দ্য লেন্স। এই যে C1 এটা হচ্ছে কার্ভেচার অফ দ্য লেন্স, অর্থাৎ এই যে এটা একটা বৃত্তের অংশ, তো এই বৃত্তটাকে যদি কমপ্লিট করা হয় তাহলে এর যে সেন্টার পাওয়া যাবে সেটা হচ্ছে এটা। তারপর কি বলা হচ্ছে, F2 ইজ দ্য সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। এই যে F2 পয়েন্টটা আছে এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে। তাহলে খুব সংক্ষেপে যদি বলতে হয় যে কোনো একটা বস্তুর যদি একটা ম্যাগনিফাইড এবং ভার্চুয়াল ইমেজ পেতে হয় তাহলে আমাকে প্রথমত কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত অবজেক্টটা কোথায় রাখতে হবে, অবজেক্টটা যে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস এবং পোল এর মাঝামাঝি কোথাও রাখতে হবে। তারপর ইমেজ যেটা তৈরি হবে সেটা কোথায় তৈরি হবে, সেটা হচ্ছে C1, অর্থাৎ যে কার্ভেচার পয়েন্ট যেটা আছে তার ওপারে এটা তৈরি হবে, ঠিক আছে। নর্মালি এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্সটা সেম হয়, অর্থাৎ এখান থেকে এটা যদি F হয় তাহলে এখান থেকে এই যে C1 এর ডিস্টেন্স এটা হবে কি 2F, ঠিক আছে। ওই 2F এর পরে তার ইমেজটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে মেনলি F এর কম যদি ডিস্টেন্সে অবজেক্ট থাকে তাহলে তার ইমেজটা তৈরি হবে 2F এর থেকে বেশি ডিস্টেন্সে। এই বিষয়টা অবশ্যই মনে রাখবে। তো এভাবেই এইটুকু লিখতে হবে এবং এই ছবিটা এঁকে দিলেই এই কোশ্চেনের কমপ্লিট একটা আনসার হয়ে যাবে। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ড্র এ রে ডায়াগ্রাম অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ, রাইট দ্য এক্সপ্রেশন ফর ইটস ম্যাগনিফাইং পাওয়ার। অর্থাৎ কোনো একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ এর রে ডায়াগ্রাম আঁকতে হবে এবং তার ম্যাগনিফাইং পাওয়ারের একটা এক্সপ্রেশন বা ফর্মুলা লিখতে হবে। তো এখানে প্রথমত ছবিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রথমত বলি যে মাইক্রোস্কোপ বলতে কি বোঝায়। মাইক্রোস্কোপ হচ্ছে কোনো একটা অবজেক্ট, ছোট অবজেক্টকে বড় করে দেখানোর জন্য যেটা ব্যবহার হয়, যেটা সাধারণত বায়োলজি ল্যাবে যেগুলো থাকে সেগুলো মাইক্রোস্কোপ, ঠিক আছে। তো এখানে তোমরা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের রে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এখানে দেখো দুটো লেন্স আছে, এ একটা দুটো কনভেক্স লেন্স এখানে আছে। তো এই লেন্সটাকে বলা হচ্ছে অবজেক্ট লেন্স আর এটাকে বলা হচ্ছে আইপিস, ঠিক আছে। তো অবজেক্টের লেন্সের এপারে কোনো একটা বস্তু রাখা হচ্ছে AB এবং তার একটা ইমেজ তৈরি হচ্ছে এটা A ড্যাশ B ড্যাশ। সেই ইমেজটা আবার এই লেন্স দ্বারা বিবর্ধিত হয়ে আরও একটা ইমেজ তৈরি হয়, সেটা হচ্ছে A ডবল ড্যাশ, এটা B ডবল ড্যাশ, ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অবজেক্ট লেন্সের এপারে কোনো একটা বস্তু রাখা হচ্ছে এবং আইপিস এর এপারে থেকে চোখ রেখে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
তো এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এ বি একটা বস্তু আর এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ এটা হচ্ছে তার ইমেজ। তাহলে তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে বস্তুর তুলনায় ইমেজটা কত বেশি, হাইটটা কত বেশি বা কত বড়, অর্থাৎ অনেকটা ম্যাগনিফাইড। যেহেতু দুটো লেন্স এখানে ব্যবহার করা হয়, তো একটা বিশাল পরিমাণ ম্যাগনিফাইড একটা ইমেজ পাওয়া যায় একটা কম্পাউন্ড লেন্সের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে আরও কিছু কথা লেখা আছে, সেগুলো একটু দেখা যাক। তো এখানে কী বলা হচ্ছে দেখো, রে ডায়াগ্রাম অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ এক্সপ্রেশন ফর ম্যাগনিফাইং পাওয়ার। তো ম্যাগনিফাইং পাওয়ার যেটাকে এম দিয়ে ডিনোট করা হচ্ছে সেটা হচ্ছে কি V0/U0 × 1 + D/FE, ঠিক আছে। এবার কোনটা কি সেটা তোমরা এখানে দেখে নাও। এই যে এটা হচ্ছে V0, অর্থাৎ এই যে অবজেক্ট লেন্স থেকে যে ইমেজটা যেখানে তৈরি হবে তার ডিস্টেন্স এটা হচ্ছে V0, আর অবজেক্ট থেকে লেন্সের ডিস্টেন্স হচ্ছে U0, ঠিক আছে। তারপর এখানে আর কি আছে, এখানে আছে D এবং FE। D তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে D, এই যে অবজেক্ট থেকে আইপিসের যে ডিস্টেন্স সেটা হচ্ছে D, এবং FE যেটা সেটা হচ্ছে এই যে আইপিস এর যে ফোকাস, ঠিক আছে, সেই ফোকাল লেন্থটাই হচ্ছে FE। তো এই কটা দিয়ে এর ম্যাগনিফাইং পাওয়ারটাকে ডিফাইন করা হয় বা ক্যালকুলেশন করা হয়। তো আজকে 19 নম্বর পর্যন্ত কোশ্চেন আনসার আলোচনা করা হলো। এরপরে আরও যে সমস্ত কোশ্চেন আনসার আছে সেগুলো অবশ্যই পরবর্তী ভিডিওতে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আগে যে সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো যারা দেখোনি তারা এখানে এন্ড স্ক্রিনে দেখো, প্লেলিস্টগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।